ব্যক্তিগত জায়গায় যদি জিজ্ঞেস করেন আমি অথবা আসিফ মাহমুদ আমরা দুইজন কিন্তু আসলে একটা ছাত্র সংগঠনের সাথে ছিলাম। আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ছিলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ছিলাম। তো আমাদের যেমন বাংলাদেশ নিয়ে স্বপ্ন আছে, বাংলাদেশের মানুষ নিয়ে স্বপ্ন আছে, একই সাথে আমাদের নিজের ব্যক্তিগত জীবনও আছে। আমরা দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত জীবনে পড়াশোনা পাশাপাশি আমাদের পরিবার পরিজন বা কি বলে এটাকে একটা লাইফস্টাইল চুজ করার জন্য আমাদেরকে চাকরি বাকরি কিছু একটা তো যেতে হতো আর কি, পেশাগত জীবনে যেতে হতো। তো সেটাও যেমন সত্য ছিল, আবার একই সাথে আমাদের বাংলাদেশ নিয়ে যে ভাবনা বা যে স্বপ্ন আমাদের সামনে, এই স্বপ্নের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা ফার্স্ট চ্যালেঞ্জটা ছিল, ব্যারিয়ার ছিল এই স্বৈরাচার, এই ফ্যাসিবাদী সিস্টেম। তো আমরা আমাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা আসলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং একটা বিশাল চ্যালেঞ্জ নিয়েছি। আপনারা দেখেছেন 5ই আগস্ট আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করি এবং আমরা এখন ফ্যাসিবাদের প্রত্যেকটি অর্গানকে আমরা মনে করছি বিলুপ্ত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। শুরুতে আসলে যে 56% কোটা দিয়েছিল আর কি বা ছিল, এটা আসলে অসঙ্গতিপূর্ণ আমাদের কাছে মনে হয়েছে এবং জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে এবং যে বৈষম্য দেখা যাচ্ছিল সোসাইটিতে, তো সেটা নিরসনেই আমাদের ভাবনা ছিল। আর ব্যক্তিগত জায়গায় হ্যাঁ, একটা বাংলাদেশের একটা হাইপ বা ম্যাক্সিমাম হাইপ যেটা বিসিএস পরীক্ষা, তো সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ে তাদের অন্তত একটা আশা থাকে যে তারা এই সব পরীক্ষা অংশগ্রহণ করবে এবং একটা ভালো একটা ভালো একটা পজিশনে চাকরি করবে লাইফ টাইম। তো সেটা সবার মধ্যেই থাকে। তো সেটা হয়তো অনেক সময় আমাদের মধ্যেও ছিল, আবার অনেক সময় আমাদের কাছে জাতীয় স্বার্থ অনেক বেশি ঊর্ধ্বে চলে গিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে যে রাষ্ট্রীয় যে ভীষণ সেটা আমাদেরও দেখা উচিত। আমরা দেখেছি, আমরা যেহেতু ছাত্রদের সাথে ছিলাম আমরা সেগুলো দেখেছি। তো সব কিছু মিলিয়েই আমাদের এই আন্দোলনটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা বৈষম্য নিরসনে কাজ করতে গিয়ে আমরা আসলে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আপনারা দেখেছেন যে আমাদের ভাইদেরকে কীভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। আমাদের এখন অনেকে হাজার হাজার শিক্ষার্থী জনতা এখনও হসপিটালে কাটাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমাদের কাছে অনেক বেশি দায়িত্ব চলে এসেছিল আর কি। আমরা সেই দায়িত্ব তখনও পালন করছি, এখনও রাষ্ট্র পুনর্গঠনে কাজ করে যাচ্ছি, দায়িত্ব পালন করছি। তো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতাম। তা আমি যদি আমার ভিউটা বলি, আমার স্টুডেন্ট লাইফের স্বপ্ন ছিল যে আমি আসলে এই শেখ হাসিনা পদত্যাগ দেখে যাব। তো সেই জন্য আমি অন্তত 28 সাল পর্যন্ত আমার নিজের ব্যক্তিগত পরিকল্পনা করছিলাম। তো এটা আমাদের সবসময় স্বপ্ন ছিল, আমরা যে কোনো কিছুর মধ্যে দিয়ে আমরা এই স্বৈরাচারের পতন খুঁজতাম আর কি। তো এটা দফা এক দাবি এক স্বৈরাচারের পদত্যাগ, এটা আমাদের আজকের কথা না, এটা আর যখন থেকে আমরা এই রাজনীতিতে আসি তখনকার থেকে কথাটা আর কি। আর আরও যদি স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক পরিকল্পনা করেছি, তা তো অবশ্যই। পাশাপাশি যেদিন রাজাকার রাজাকার স্লোগান উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি এই কে রাজাকার কে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছিল, সেই দিন আমরা শিওর হয়ে গিয়েছিলাম যে এই শেখ হাসিনা সরকারের আসলে পতন হবে। সেটা হয়তো 2 উইকস লাগবে 3 উইকস লাগবে, যতদিনই লাগে আমরা সেটা করতে পারবো এবং আমরা সেদিন শিওর হয়ে গিয়েছিলাম। এবং আপনাকে জাস্ট একটা গল্প বলি, একটা সত্য ঘটনা বলি। যেদিন এরকম একটা রব উঠার মতো পরিস্থিতি ছিল, আমি যেখানে ছিলাম, আমার সাথে আমাদের একজন লুৎফুর ভাই ছিলেন, বা আমরা একটা বাসায় থাকি, আপনারা হয়তো অনেকে জানবে। তো সেখানে আমার কাছে দিন 10 টাকা ছিল। তো আমি লুৎফুর ভাইকে বলছিলাম যে ভাই আপনি হচ্ছে আমাকে 500 টাকা দেন। বলে যে আমার কাছে খুব বেশি টাকা নেই। তো আমি বললাম যে আপনি যদি 500 টাকা দেন তাহলে হচ্ছে যে হাসিনা পতন হয়ে যাবে। হ্যাঁ, যেদিন রাজা রাজা রব উঠবে তার আগ মুহূর্তে বলতেছিলাম আর কি, যখন এটা ভাইরাল হচ্ছিল। তো পরবর্তীতে ভাই হচ্ছে 1000 টাকা বের করে দিল। তো নাহিদ ভাই আমার সাথে ছিলেন, নাহিদ ভাইয়ের কাছে 50 থেকে 60 টাকা ছিল। নাহিদ ভাই বলছিল যে আচ্ছা বাকি তুমি তাহলে আমার 500 দাও, তুমি 500 নাও। তো আমরা 500 টাকার চেয়েছিলাম এই জন্য যে পেস্টুন কিনবো, পেস্টুন কেনার মধ্যে টাকা ছিল না। তো গল্পটা আমাদের কাছ থেকে ওই রকম ছিল, অনেক বিভিন্ন লেন্সে বিভিন্ন রকম ছিল, আমাদের কাছে গল্পটা আসলে এরকমই ছিল। তো যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসলে এই এই স্বৈরাচার শেখ হাসিনাকে হচ্ছে লাল কার্ড দেখিয়ে দিবে, আমরা মনে করছি যে তারপরে বাংলাদেশের মানুষ শুধু এখন বাস্তবায়ন করার জন্য পরবর্তী পদক্ষেপগুলো বাকি থাকবে। সেটার আমাদের যে ভাবনা বা আমরা যেটা বুঝেছি আজ করেছি সেটা কিন্তু ঘটেছে। দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিন্তু যেদিন বের করে দেওয়া হয়েছিল, আমাদেরকে পিটিয়ে আমাদেরকে গুলি করা হয়েছিল, কিন্তু যারা মানুষ নেমে এসেছে। তো আমাদের লেন্স থেকে আমরা যেটা দেখেছি বা যেটা মনে করেছি, ওই রাজাকার এই কে রাজাকার তুই রাজাকার এই স্লোগান যেদিন উঠেছিল সেদিনই আমরা শিওর হয়ে গেছিলাম যে আসলে এই স্বৈরাচার হাসিনার পতন হতে যাচ্ছে। সেটা হয়তো দুই সপ্তাহ লাগবে, 3 সপ্তাহ লাগবে, 1 মাস লাগবে, 2 মাস লাগবে, কিন্তু আমরা সেই যুদ্ধে বা সেই যে আমাদের লক্ষ্য সেখানে আমরা শেষ পর্যন্ত এগিয়ে যাবো। এবং আমরা সেই জন্য সবাই মিলে শপথও করেছিলাম, যারা আমাদের একটা ইন্টারনাল গ্রুপ ছিল আমাদের শপথ করেছিলাম। এবং আপনি দেখেছেন শেষ পর্যন্ত আমরা একদম আমাদের অবস্থান অটল ছিলাম। তার অন্যতম কারণ ছিল যে আমাদের যে স্পিরিট তৈরি হয়েছিল, আমরা জনগণের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা দেখেছি, মানুষজন সর্বোচ্চ আমাদের সাপোর্ট দিয়েছিল। আর হচ্ছে যে বাংলা ব্লকেট, আমি যেটা মিস করে গেছি, সরি, বাংলা ব্লকেড, বাংলা ব্লকেট বলি বা কমপ্লিট শাটডাউন বলি, আপনারা অনেক নতুন নাম শুনেছেন, রেজিস্ট্যান্স উইক শুনেছেন।
আমরা যখন এইসব নিয়ে চিন্তা ভাবনা করতাম আমাদের কাছে মনে হয়েছিল যে নতুন প্রজন্ম এইসব হরতাল অবরোধ এগুলোর সাথে তারা আসলে খুব ভালোভাবে নেয় না, পজিটিভলি নেয় না। তো এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে একটা ম্যাস মোবিলাইজেশন ম্যাস মুভমেন্ট গড়াই তোলে আমাদেরকে যেটা করতে হবে যে শব্দের নতুনত্ব আনতে হবে, সাইনের নতুনত্ব আনতে হবে। তো সেগুলো আমরা করার চেষ্টা করেছি, মানে জেনারেশন জে বা জেড যেটাই বলি না কেন ওদেরকে এই কন্ট্রাক্টটা আনার জন্য আমাদেরকে ওদের মতো করে হচ্ছে সব কিছু সাজাতে হবে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য শুরুর দিক থেকেই এবং আমাদের আন্দোলনের বলি যে যে সিস্টেম সেটাকে নতুনত্ব আনার জন্য। এবং আপনারা দেখেছেন আমরা শাহবাগে গান করেছি, আমরা কবিতা করেছি, আমরা স্লোগান দিয়েছি, ধাপে ধাপে কিন্তু আমরা এগুলো করেছি। আবার একই সাথে আপনারা দেখবেন যে আমি কিন্তু বড় স্টেজ করি নাই, মানে বড় স্টেজ করলে যে একটা সাইকি ক্রিয়েট হয়েছে না সামথিং রং, হ্যাঁ এরকম আমরা কিছু করার চেষ্টা করি নাই। আমরা খুবই নর্মাল রেখেছি এবং সিস্টেমগুলোকে ওপেন রেখেছি, সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য রেখেছি। আবার যেমন আমাদের যে কমিটি গঠনের যে প্রক্রিয়ার কথা বললাম সেখানে কিন্তু সমন্বয়ক দিয়েছি, মানে সবাইকে একই পদমর্যাদা দিয়েছি এই কারণে যাতে অনেক বেশি মানুষ ইনক্লুড ফিল করে। অনেক নেতৃত্ব আমি খুঁজে পাই, অনেক নেতৃত্বকে আমি হচ্ছে সামনে নিয়ে আসতে পারি এবং আমাদের নেতৃত্বের মধ্যেও আমরা এই কী বলে যে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ বিভিন্ন আমরা সেগুলো সাজিয়ে রেখেছিলাম যাতে আমাদের উপরে হামলা হলে বা আক্রমণ হলে সেটাকে আমরা এই মিটিগেট করতে পারি। আরেকটা জিনিস আমি জাস্ট আপনাকে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই যে দেখেছেন আমরা আমাদেরকে যখন ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল তার আগ মুহূর্তে রিফাত মাসুদ, হ্যাঁ ওরা ওরা কিন্তু আমাদের সাথে হসপিটালে দেখা করতে গিয়েছিল। তো আমাদের কাছে তখন মনে হচ্ছিলো যে ওরা আমাদেরকে যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে। তো আমরা কিন্তু ওদেরকে বলে গেছিলাম আমরা সাথে যাই হোক না কেন, আমরা অনেক সময় স্ট্র্যাটেজিকভাবে অনেক সিদ্ধান্ত নিতাম। তো আমাদের সাথে যাই হোক না কেন তোমরা যদি নেগেটিভ কিছু হয় তোমরা বিপক্ষ অবস্থানে, ওরা কিন্তু একদম ক্লিয়ার মেসেজ দেওয়া ছিল ওদের কাছে এবং ওরা কিন্তু ওই রোলটা খুব ভালোভাবে প্লে করেছিল। একদম মোমেন্টামটা কিন্তু আবার ওইখান থেকে রিভাইভ করেছে। তো আমরা টিম ওয়াইজ সুসংগঠিতভাবে যারাই আমাদের সাথে কানেক্টেড ছিল সরাসরি আমরা টিম ওয়াইজ সুসংগঠিতভাবে পরিকল্পনাভাবে পুরো মোমেন্টামে আমরা কাজ করতে পেরেছি। আমাদের কাছে মনে হয়েছে আমরা সেটা কাজ করতে পেরেছি এবং আমাদের স্ট্র্যাটেজিক জায়গা থেকে আমরা যে আর্ট অফ মুভমেন্ট যেভাবে সাজিয়েছিলাম, আমি যদি আরেকটু বলি আর্ট অফ ওয়ার থেকে আর্ট অফ মুভমেন্ট, তো সেটা অনেক ওয়ার্ক করেছে। হ্যাঁ কখনো 90%, কখনো 80%, কখনো কখনো কোথাও কোথাও 110%ও করেছে। মানে যা পরিকল্পনা করেছি তার চেয়ে তার বেশি ওয়ার্ক করেছে, মানুষ এতটাই হচ্ছে যে আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। তো সব কিছু মিলিয়ে এই স্বৈরাচার হাসিনার পতন বলি বা বাংলা ব্লকেট বলেন যাই কিছু বলেন না কেন, আমরা চেষ্টা করেছি যে নতুন প্রজন্মের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে প্রতিফলন ঘটানোর জন্য এবং আগামীর বাংলাদেশও আমরা নতুন প্রজন্মের সাথে বসবো। আমরা আজকে কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে আমরা প্রত্যেকটা বিভাগ জেলা উপজেলায় আমরা শিক্ষার্থীদের সাথে বসবো, জনতার সাথে বসবো, ওনাদের চাহিদা কী ওনাদের চাওয়া কী এই জিনিসগুলো আমরা শুনবো, শুনে সবার আলোচনা সাপেক্ষে সবগুলো জিনিসকে অ্যাকুমুলেট করে আমরা একটা নতুন বাংলাদেশের যে প্রস্তাবনার কথা ভাবছি যেখানে আসলে জনগণের বাংলাদেশ হয়ে উঠবে। আমরা মনে করছি যে এই যে তাদের যে প্রস্তাবনা তাদের কথাগুলো সেগুলো নতুন বাংলাদেশ গড়বে এবং তার এই আদলে যদি হয় তাহলে আসলে বাংলাদেশের সর্বস্তরের মানুষ সে খুশি থাকবে। দ্যাটস ইট।